তানিয়ার বাবা মারা যাওয়ার পর থেকে তানিয়ার মা বেশ কষ্ট করেই মেয়েকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে। এখন তানিয়ার একটা ভালো ঘরে বিয়ে ঠিক হয়েছে, তাই সালমা বেগম খুব খুশি। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। কাল তোর বিয়ে তানিয়া, এই ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। তোর বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। মা, তুমি একদম কাঁদবে না বলে দিলাম। আমি তো আর দেশ ছেড়ে যাচ্ছি না। রাহুল সাহেবের পরিবার অনেক ভালো। ওনারা আমাকে দেখতে এসে কত আদর করলেন। আমি কথা দিচ্ছি, আমি ওদের আপন করে নেব, আর সুযোগ পেলেই তোমায় দেখতে আসব। বোকা মেয়ে, মেয়েদের আসল বাড়ি তোর স্বামীর বাড়ি। সেখানে সবার মন জুগিয়ে চলতে হয়। শাশুড়ির কথায় কখনো মুখে মুখে উত্তর দিবি না। স্বামী রেগে গেলে তুই চুপ থাকবি। মানিয়ে নেওয়ার নামই সংসার, বুঝলি? আচ্ছা বাবা, বুঝেছি। তোমার মেয়ে তোমায় কোনোদিন ছোট হতে দেবে না। তুমি দেখবে আমি অনেক সুখী হব। তাই যেন হয় রে মা। তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি চাই আমার মেয়ে সুখে থাক, আর এটা দেখে মরতে চাই আমি। এছাড়া আর কিছুই চাওয়ার নেই। মা, তুমি এসব বললে কিন্তু আমি কিছুতেই বিয়েটা করব না। আমার সবকিছুর আগে তুমি। তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার অন্ধকার। যদি বিয়ে নামক জিনিসটা না থাকতো, সারা জীবন তোমার সাথেই থাকতাম মা। আমি তো সেটা জানি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই যদি আমাকে ভালো রাখতে চাস, তাহলে বিয়ে করে সুখে সংসার কর। তাহলেই তোর মা সব থেকে ভালো থাকবে। এমনভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে। এরপর কয়েকদিনের মধ্যেই তানিয়ার শহরের ছেলে রাহুলের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর বেশ কিছুদিন বেশ ভালোভাবেই সংসার করতে থাকে। বলি ও নবাবের বেটি, সকাল 8টা বেজে পার হয়ে গেল, এখনো নাস্তা টেবিলে আসেনি কেন? তোমার বাবা কি তোমায় টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে নাকি? খালি হাতে এসেছো। অন্তত কাজটা তো ঠিক মতো করবে। মা, চুলার আঁচটা একদম কমে গেছে, তাই রুটি ফুলতে একটু দেরি হচ্ছে। আমার আর বেশি সময় লাগবে না। আমি এখনই টেবিলে খাবার দিয়ে আসছি। মুখে মুখে তর্ক? আমার ছেলেই তোমায় মাথায় তুলেছে। দাঁড়াও, ওকে ডাকছি। শাশুড়ির চিৎকারে রাহুল ঘুম ঘুম চোখে রাগী চেহারায় রান্নাঘরে ঢোকে। কি হয়েছে মা? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? দেখ তোর বউয়ের তেজ। নাস্তা বানাতে দেরি করেছে, আবার আমার মুখের ওপর তর্ক করছে। তোমার সাহস তো কম না তানিয়া। আমার মাকে তুমি অসম্মান করছো। এত সাহস তুমি কোথা থেকে পাও? তোমাকে আমি বলেছি না আমার মায়ের কথার উপরে কোনো কথা বলবে না তুমি? বিশ্বাস করো, আমি কোনো তর্ক করিনি। চুলায় গ্যাস নেই। চুপ থাকো বিয়াদব মেয়ে। তোমার মায়ের কাছে যে আমার ব্যবসার জন্য 2 লাখ টাকা চাইলাম, সেটার কি হলো? কালকের মধ্যে টাকা না এলে এই বাড়িতে তোমার ভাত নেই। কাল টাকা আনবে, নয়তো মায়ের বাড়ি চলে যাবে। এই বলে রাহুল আর তার মা সেখান থেকে চলে যায়। আর তানিয়া কাঁদতে থাকে। এমনভাবেই খুব কষ্টে তানিয়ার দিন পার হয়। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। মা, আমাকে এখান থেকে নিয়ে যাও মা। ওরা আজ সারাদিন আমাকে একটা দানাও খেতে দেয়নি। রাহুল রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে বেল্ট দিয়ে মারে। মা, আমি মরে যাব মা। এমন সময় হঠাৎ রাহুল ঘরে ঢোকে, আর তানিয়াকে ফোনে কথা বলতে দেখে খুব রেগে যায়। কার সাথে কথা বলছিলি? কোন পরকীয়া প্রেমিকের সাথে ন্যাকামো হচ্ছিল বল? তোর লজ্জা করে না স্বামীর বাড়ি থেকে পরপুরুষের সাথে কথা বলতে? কি যাতা বলছো? আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। তুমি এত নীচ, আমাকে সন্দেহ করছো? ঠিকই তো বলেছি তোকে। তোর চরিত্রের কোনো ঠিক নেই। তুই তো একটা অবয়া। তুই আসার পর থেকে আমার ব্যবসায় লস। তোর মা টাকাও দেয় না, আর তুই এখানে মহারানীর মতো বসে খাবি? তোকে আজ মেরেই ফেলবো আমি। একদম চুপ। আর একবার যদি আমার চরিত্র নিয়ে কথা বলো, তাহলে আমি কি করব নিজেও জানি না। অনেক সহ্য করেছি, আর নয়। তুমি যদি আর কখনো আমার গায়ে হাত তোলো, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মানিয়ে নেওয়ার নামে তোমাদের যৌতুকের লোভ আর নোংরা সন্দেহের বলি আমি আর হব না। আমি কোনো দাসী নই। তুই আমাকে পুলিশের ভয় দেখাস? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে আমি ডিভোর্স দেব। দেখবি, ডিভোর্সি মেয়েকে সমাজে কোনো কুকুরও জায়গা দেয় না। সারা জীবন তোকে অপমানিত হতে হবে। তোমার মতো কুকুরের সাথে থাকার চেয়ে একা একা থাকা অনেক সম্মানের। তোমাকে ডিভোর্স দেওয়ার দরকার নেই।
এই নোংরা সম্পর্ক থেকে আমি নিজেই মুক্তি নিলাম। আমি আজ রাতেই চলে যাব। এই বলে তানিয়া সবকিছু গুছিয়ে তার মায়ের বাড়ি চলে যায়। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর সহ্য করে ওই কুকুরের সাথে সংসার করতে পারলাম না। অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। তানিয়া, তুই এভাবে কেন বলছিস মা? তুই আমার পৃথিবী। সবকিছুর আগে আমার কাছে তোর ভালো থাকা গুরুত্বপূর্ণ। আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু তোর চোখের পানি যে আমি সহ্য করতে পারছি না মা। তুই যা করেছিস ভালো করেছিস। এখন থেকে তুই তোর মায়ের কাছে থাকবি, বিয়ের আগে ঠিক যেমন ছিলি। এই কথা শুনে তানিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করে। এভাবেই তানিয়ার ডিভোর্স হয়ে যায়। এরপর বেশ কিছুদিন পর একদিন সকালবেলা ও সালমা ভাবি, বলি মেয়ের তো খুব শখ করে বিয়ে দিলে, এখন তো ডিভোর্স হয়ে মায়ের ঘাড়ে বসে আছে। মেয়েটার নিশ্চয়ই কোনো দোষ ছিল, নইলে কি আর অমন সোনার টুকরো স্বামী ডিভোর্স দেয়? তোমার মেয়ে তো সমাজের কলঙ্ক, আমাদের মেয়েদেরও তো বদনাম হবে এর জন্য। ভাবি, সমাজ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আর ওই ছেলে কেমন ছিল সেটা তোমরা উপরে দেখে বুঝবে না। যে সংসার করেছে সেই বুঝবে। ওই বাড়িতে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে। দয়া করে ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। শোনো সালমা ভাবি, আমরা কিন্তু বোকা নই। ছেলেটা খুব ভালো ছিল, ধনী ঘরের ছেলে। একটু মানিয়ে নিয়ে চললে তো আর ডিভোর্স হতো না। এই সমাজে কি আর ডিভোর্সি মেয়ের দাম আছে? আপনি একজন মেয়ে হয়ে কি করে এমন কথা বলতে পারছেন আন্টি? আপনি কি শুধু নিজের ইচ্ছায় আপনার সংসার ছেড়ে চলে যাবেন? মেয়েদের জন্য কি এটা সহজ? আর আপনি যদি সেই সোনার টুকরো স্বামীর আসল রূপ জানতেন, তাহলে নিজের মেয়েকে আগে বিষ খাইয়ে মারতেন। তবুও সেখানে মেয়েকে রাখতেন না। আর হ্যাঁ, আমি মায়ের ঘাড়ে বসে নেই। আমি কাল থেকেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করছি। আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। বাবা, তোমার মেয়ের মুখের যে কথা! এইরকম মেয়েকে কেই বা ঘরে রাখবে? যাই হোক, তোমাদেরটা তোমরা বোঝো। সময় হলে অন্যরা তোমাদের যা করার করবে। এই বলে রোকেয়া মুখ বাঁকিয়ে চলে যায়। তোকে যে কেউ এসে এভাবে অপমান করে যাচ্ছে, আমি আর এসব সহ্য করতে পারছি না। শোন, তুই আর কারো সামনে আসবি না। কেউ বাড়িতে আসলে আমি কথা বলবো। মা, লুকিয়ে থাকলেই কি সব সমাধান হয়ে যাবে? বেঁচে থাকার নাম শুধু স্বামীর অত্যাচার সহ্য করা নয়। তুমি দেখো, আমি নিজের পায়ে দাঁড়াবো। এই সমাজকে আমি ভুল প্রমাণ করব। একদিন এই সমাজের মানুষগুলোই আমাকে দেখে আত্মবিশ্বাস পাবে। এভাবেই তানিয়া তার মাকে বুঝিয়ে বলে। এরপর পরের দিন তানিয়া তার অফিসে জয়েন করে আর বেশ ভালোভাবেই কাজ করতে থাকে। এভাবেই 1 বছর কেটে যায়। তানিয়া, কালকে প্রেজেন্টেশনের ফাইলগুলো কি আপনি একাই গুছিয়েছেন? কাজটা খুব নিখুঁত হয়েছে। রিয়েলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ স্যার। এটা আমার ডিউটি ছিল। এসব তো করতেই হবে। বাই দ্য ওয়ে, আজ ছুটির পর আমার অফিসে কয়েকজন মিলে একটা রেস্টুরেন্টে ডিনার করতে চাচ্ছি। আপনি তো কখনোই আমাদের সাথে জয়েন করেন না। আজকে চলুন না প্লিজ। না স্যার, আমার কাজ শেষ করে আমাকে সরাসরি বাড়ি ফিরতে হবে। আপনারা এনজয় করুন। কিন্তু তানিয়া, সবসময় এত একা থাকাটা তো ভালো নয়। মাঝে মাঝে একটু রিল্যাক্স। স্যার, আমার রিল্যাক্সের বা পার্সোনাল লাইফ নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি আমার বস। দয়া করে শুধু কাজ নিয়ে কথা বলুন। এই বলে তানিয়া সেখান থেকে চলে যায় আর আয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। সে তানিয়ার এই রাগের পেছনের কষ্টটা অনুভব করতে পারে। আজকে তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এভাবে যেতে পারবেন না। কোনো গাড়ি পাবেন কিনা সন্দেহ। তাই চলুন, আমি এগিয়ে দিচ্ছি আপনাকে। আমাকে নিয়ে আপনি কেন এত ভাবছেন? আপনার সমস্যা কি আয়ন সাহেব? আমি আপনাকে বারবার বারণ করেছি আমাকে ফলো না করতে। আমি ফলো করছি না তানিয়া। বৃষ্টি হচ্ছে, আপনি বাড়িতে যেতে পারবেন না। প্রায় সবাই চলে গেছে। তাই অ্যাজ এ কলিগ হিসেবে আমি জাস্ট হেল্প করতে চাইছি। আমার হেল্প লাগবে না। আমি অনেক দিন ধরেই আপনাকে ফলো করছি। আপনার এই এক্সট্রা কেয়ার, এই মিষ্টি কথা, সবকিছুর উদ্দেশ্য আমি জানি। কিন্তু আপনি জানেন না আমি কে। আমি একজন ডিভোর্সি নারী। জানি তো, আমি আপনার অতীতের সব কথা জানি। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু হয়েছে। আপনাদের মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনি। প্রথমে ভালোবাসার নাটক করবেন, সহানুভূতি দেখাবেন,
তারপর বিয়ে করে ঘরে আটকে রাখবেন। আর দিন শেষে প্রমাণ করবেন যে আমি একজন ডিভোর্সি। আমি ফেল না, আমার কোনো দাম নেই, তাই আমি আর কোনো আগুনে পুড়তে চাই না। দয়া করে আমাকে একা থাকতে দিন। এই বলে তানিয়া সেখান থেকে চলে যায়, আর আয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে তানিয়ার জন্য গভীর মায়া। জানি না কি করে তুমি আমার মনের কথা বুঝতে পারলে, কিন্তু আমি কথা দিচ্ছি তানিয়া, আমি তোমার অতীতের সব কষ্ট ভুলিয়ে দেব। শুধু একবার সেই সুযোগটা তুমি আমাকে দাও। তোমাকে বলে হয়তো আর লাভ নেই, আমাকে অন্য কিছু করতে হবে। আন্টি, আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। আসলে আমি মনের ভিতর কোনো কিছু চেপে রাখতে পারি না, তাই সরাসরি বলছি। তানিয়াকে আমি খুব ভালোবাসি। আমি জানি ওর সাথে আগে কি হয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি ওকে ওই ছেলেটার মতো কোনো অন্ধকারে রাখবো না। আমি ওর ভাঙা বিশ্বাসটা জোড়া লাগাতে চাই। ওকে আমি বিয়ে করতে চাই। বাবা আয়ান, তুমি তো দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করো, অবিবাহিত ছেলে তুমি। আমার মেয়ে তো ডিভোর্সি, তোমার পরিবার কি মানবে? আর আমার মেয়েটা যে বড্ড আঘাত পেয়েছে। এসব কথা শুনে তানিয়া দরজার আড়াল থেকে ঘরের মধ্যে ঢোকে। আপনি এখানে কেন এসেছেন? আপনি কেন বুঝতে চাইছেন না আয়ান? আমি ভেতর থেকে শেষ হয়ে গেছি। আমার আপনাকে দেওয়ার মতো কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। আমি একটা ভাঙা কাচের টুকরো। আমাকে ছুঁতে গেলে আপনার হাত কেটে যাবে। আমার ভালোবাসা লাগবে না তানিয়া, আমাকে শুধু তোমার খেয়াল রাখার অধিকারটুকু দাও। তুমি যদি ভাঙা কাজ হও, আমি খুব সাবধানে তোমার টুকরোগুলো কুড়িয়ে নেব। তোমার অতীত আমি মুছতে পারবো না, কিন্তু তোমার ভবিষ্যৎটা আমি সুন্দর করতে চাই। তোমার সব রাগ, সব কষ্ট আমাকে দিয়ে দাও। আয়ানের এই অদ্ভুত সততা এবং শান্ত চোখের দৃষ্টি তানিয়ার পাষাণ হৃদয় গলিয়ে দেয়। তানিয়া আয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে এই মানুষটা সত্যিই আলাদা। তখন তানিয়া বিয়েতে সম্মতি জানায়। কিছুদিনের মধ্যেই আয়ান ও তানিয়ার বিয়ে হয়ে যায়। ওহো, 9টা বেজে গেছে। আজকে তো শাশুড়ি আমাকে মেরেই ফেলবে। নাস্তা বানাইনি। হঠাৎ তার মনে পড়ে এটা রাহুলের বাড়ি নয়, এটা আয়ানের বাড়ি। সে শান্ত হয়। এমন সময় আয়ান একটা ট্রের মধ্যে 2 কাপ চা নিয়ে রুমে ঢোকে। গুড মর্নিং মহারানী, এই নাও তোমার বেডটি। কেমন ঘুম হলো? আপনি, মানে তুমি এসব বানিয়েছো? আর আমাকে ডাকোনি কেন? আমি তো রান্না করিনি এখনো। আমার তো সকালেই উঠতে হবে। আরে বাবা, ছুটির দিনে দুজনে মিলে তো কাজ করব। আমি একা বানালে কি এমন হয়ে যাবে? আর শোনো, এখানে তোমাকে বকা দেওয়ার কেউ নেই তানিয়া। দিস ইজ ইউর হোম। তুমি এখানে রানী হয়ে থাকবে, কোনো দাসী হয়ে নয়। এমন কথা শুনে তানিয়ার চোখে পানি চলে আসে। সে অনুভব করে আয়ানকে বিয়ে করে সে কোনো ভুল করেনি। সব সংসার রাহুলের সংসারের মতো বিভীষিকাময় হয় না। এমনভাবেই খুব সুখে শান্তিতে তানিয়া দিন পার করতে থাকে। 1 বছর পর তানিয়ার আয়ানের একটা কন্যা সন্তান হয়। তার নাম রেখেছে রুহি। আমার ঘরের রানী আর তার রাজকন্যা রুহি কি করছে? তোমার মেয়ে তো ঘুমাতেই চায় না। অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। এবার কিছুক্ষণ ঘুমালে আমি সংসারের কাজগুলো করতে পারবো। এত সংসারের কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি মেয়েকে সময় দাও। তোমার সংসারের কাজ না হয় আমি করে দেব। এই সময় চলে গেলে আর পাবে না। জানো আয়ান, একটা সময় আমি ভেবেছিলাম আমার জীবনটা রাহুলের ওই অন্ধ কুঠুরিতেই শেষ হয়ে গেছে। ডিভোর্সি ট্যাগ নিয়ে আমি হয়তো আর মাথা উঁচু করে বাঁচতেই পারবো না। আমি সমাজকে ভয় পেতাম, পুরুষদের ঘৃণা করতাম। কিন্তু তুমি আমার জীবনের সব অন্ধকার দূর করে দিলে। তুমি প্রমাণ করেছো সব পুরুষ এক হয় না, সব সংসার জেলের মতো হয় না। আমাদের এই ছোট্ট মেয়েটা, আমাদের এই সংসার, সব যেন একটা সুন্দর স্বপ্ন মনে হয়। স্বপ্ন না তানিয়া, এটাই তোমার প্রাপ্য সত্যি। আমি তো শুধু তোমার হাতটা ধরেছিলাম, তুমি নিজের সাহসে ঘুরে দাঁড়িয়েছ। মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো ঠিক ফুটে ওঠে। এমনভাবে আয়ান ও তানিয়া তাদের ছোট্ট মেয়ে রুহিকে নিয়ে জীবন কাটাতে থাকে। আর কোনো কষ্ট তানিয়াকে ছুঁতে পারে না। তানিয়ার গল্প আমাদের শেখায় একটি ভুল মানেই জীবনের শেষ নয়। ঘুরে দাঁড়ানোর সাহস আর একটি সঠিক মানুষের হাত জীবনকে আবার নতুন করে সুন্দর করে তুলতে পারে। অন্ধকার পেরিয়ে আলো আসবেই।